আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম অর্গানাইজেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা। তো এই ডাটাটাকে আমরা কিভাবে চার্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি সে সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা শুরু করেছি। আজকে আমি সেই ক্লাসটাকেই আবার কন্টিনিউ করব। আজকে আমরা নতুন করে আরও শিখব সাব ডিভাইডেড ডায়াগ্রাম, পার্সেন্টেজ বার ডায়াগ্রাম, ব্রোকেজ বার ডায়াগ্রাম ইত্যাদি সম্পর্কে। তো চলো আমরা একটু দেখি। প্রথমে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম। কথাটাই হচ্ছে সাব ডিভাইডেড, তার মানে কি? অবশ্যই খণ্ড খণ্ড। তাহলে সাব ডিভাইডেড বার ডায়াগ্রামটা কি? সাব ডিভাইডেড বার ডায়াগ্রামটা হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে ভেরিয়াস পার্টস শোজ ইন এ বার, অর্থাৎ একটা বারের মধ্যেই আমি বিভিন্ন ভেরিয়েবলকে শো করতে পারবো। তাহলে কথা কি দাঁড়ালো? কথা দাঁড়ালো এরকম, যখন অনেকগুলো ভেরিয়েবলকে আমি একটা বারের মধ্যে শো করব সেটাকেই বলা হচ্ছে কি সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম। এখন আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। একটু বোর্ডের দিকে তাকাও। দেখো আমি একটা টেবল লিখে রেখেছি, সেখানে বলা হয়েছে কি, যার হেডিংটা হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোয়ান্টিটি অফ এ কোম্পানি। তাহলে একটা কোম্পানির ইম্পোর্ট এবং এক্সপোর্ট কোয়ান্টিটি দেওয়া আছে। দেখি কিভাবে দেওয়া আছে, ইয়ার অনুসারে। আমার ইয়ার কি কি আছে? 1997, 98, 98, 99, 99, 2000, 2000, 2001, 2001, 2002, 2002, 2003। এই হচ্ছে আমার ইয়ার। এখন এই প্রত্যেকটা ইয়ারে আমার এক্সপোর্ট কি পরিমাণে হয়েছে ওই কোম্পানি সেটা শো করা হয়েছে। দেখো, যেমন 97-98 সালে 300 ক্রোড়। আমি যদিও লিখি না এখানে, এটা ধরো ইন ক্রোড়। 98-99 থেকে 99 সালে হয়েছে 295 ক্রোড়। 99 এবং 2000 হয়েছে 309 ক্রোড়। 2001 হয়েছে 260 ক্রোড়। 2001-2 অর্থ বছরে হয়েছে 376 ক্রোড় এবং 2002-3 অর্থ বছরে হয়েছে 484 ক্রোড় টাকার এক্সপোর্ট। এখন ইম্পোর্টেও দেখো আমি কিছু তথ্য দিয়েছি। সেটা হচ্ছে ইম্পোর্ট হয়েছে 97-98-তে 240 ক্রোড়, আর 98-99-তে হয়েছে 225 ক্রোড়। 99-2000-এ হয়েছে 230 ক্রোড় এবং 2000-2001-এ হয়েছে 184 ক্রোড়। 2001-2002-এ হয়েছে 188 ক্রোড় এবং 2002-3-এ হয়েছে 76 ক্রোড়। তো পরে দেওয়া হয়েছে কি টোটাল, যে আসলে প্রত্যেক বছর এক্সপোর্ট এবং ইম্পোর্ট মিলিয়ে আমার টোটাল কোয়ান্টিটি কি পরিমাণে ছিল। 98-99-তে আমার কোয়ান্টিটি পরিমাণ কি পরিমাণ ছিল, এটা এখানে সবগুলো টোটাল দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইয়ারের টোটাল। এখান থেকে আমাদেরকে বের করতে হবে সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম, অর্থাৎ আমাদের যে তথ্যগুলো দেওয়া হয়েছে টেবিলে সেই তথ্যগুলোকে আমাদের চার্টের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তাহলে আমরা কিভাবে উপস্থাপন করব? দেখো, প্রথমেই আমি নিব একটি রেখা, যে দুটো রেখা, এই ভার্টিক্যাল রেখাটা হচ্ছে y এবং হরিজন্টাল রেখাটা হচ্ছে x। আমরা x কে ইয়ার মানে x রেখাতে আমরা বা x অক্ষে আমরা বসাবো ইয়ার এবং y অক্ষে আমরা কি বসাবো? এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট। এরপরে আমরা দেখব যে আমাদের আসলে টোটাল কি পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছে। দেখো টোটাল সর্বোচ্চ কত হয়েছে দেখি এখানে 540, 520, 539, 444, 564 আর 560। তার মানে আমার সর্বোচ্চ হয়েছে 564। তাহলে আমাকে যখন একটা চার্ট করতে হবে সেখানে আমার যে প্রত্যেকটা রেঞ্জের যে সীমারেখা রয়েছে সেটা নির্ধারণ করে নিতে হবে। যেহেতু এখানে আমার 564 হাইয়েস্ট, তাহলে আমি আমার রেঞ্জটা কিভাবে নিব? রেঞ্জটা নিব আমি ধরো 600 পর্যন্ত নিলে কিন্তু হয়ে যাবে। যেহেতু 564 আমার হাইয়েস্ট, তাহলে আমি যখন 600 পর্যন্ত নিব সেটাকে আমি 100 দিয়ে শুরু করলে ভালো হয়। কারণ আমি যদি 10 দিই তাহলে 600 কাউন্ট করতে কিন্তু আমাকে প্রায় 20টা রেঞ্জ সীমা নিতে হবে। তাহলে ওইটা না করে আমরা এটাকে যদি 100 দিয়ে নিই তাহলে আমাকে খুব বেশি নিতে হচ্ছে না। দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা আমাদের যে সীমাটা নিব সেটা নিচ্ছি কত? 100।
তাহলে 100, 100, 200, 200, 300, 400, 500, 600। এবার আমরা কি করব, আমরা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের জন্য বার প্রস্তুত করব। বার প্রস্তুত করার জন্য আমাকে শুরুতে সাল অনুযায়ী বারগুলোকে সাজাতে হবে। অর্থাৎ আমার 97, 98 সালের জন্য একটা বার, 98, 99 সালের জন্য একটা বার, 99, 2000 এর জন্য একটা বার, এবং বাকিগুলো একইভাবে প্রত্যেকটা ইয়ারের জন্য আমি প্রস্তুত করব। তো যেহেতু আমার বারগুলো প্রস্তুত করব আমি এই চার্টটাকে শো করার জন্য, সেহেতু আমার প্রত্যেকটা বার, যদিও আমি এখানে কলম দিয়ে আঁকার কারণে বা দেখা গেছে যে বারগুলোর সাইজ সমান হয়নি, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ সমান, ওয়ার্ডটা সমান হবে। আর প্রত্যেকটা বারের ক্ষেত্রে কিন্তু যে এই যে ফাঁকা জায়গাটা, এটা সমান হবে, যেহেতু এখানে আমার অন্য কোনো ইয়ে নাই, তাই আমাকে এই ফাঁকা জায়গাগুলো এক সমান হতে হবে। তো তোমাদের মনে হতে পারে ম্যাডাম আপনি তো এক সমান করেন নাই, আসলে এটা আমি হাতে করেছি দেখে এটা হয়নি, কিন্তু তোমরা যখন করবে অবশ্যই সেখানে স্কেল থাকবে এবং মাপগুলো ঠিকভাবে তোমরা করে তারপরে তোমাদের চার্টটাকে প্রস্তুত করবে। তো এবার আসি আমরা আবার, যখনই আমাদের প্রত্যেকটা বার প্রস্তুত হয়ে গেল, এখন এই বারগুলো আমার ওয়াইড কত হবে, লেন্থ কত হবে, সেটা একটা কোশ্চেন। আমি ওয়াইডের কথা বলছি, তোমাদের প্রত্যেকটার প্রশস্ততা সেম হবে। আর লেন্থ হবে কিরকম, দেখো লেন্থ হবে আমার টোটাল, যে টোটাল যে আছে সেই টোটাল সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করব আমরা লেন্থের মাধ্যমে। প্রথমে যেটা আছে 97, 98 সালে আমার টোটাল আছে কত, 540। তাহলে আমি নিচে থেকে শুরু করে আমার 540 কোথায় যায়, সেইখানে গিয়ে সেই পর্যন্ত কিন্তু আমি আমার লেন্থটাকে নিব। অর্থাৎ আমার বারটা আমি ওই পর্যন্তই প্রস্তুত করব, যার দৈর্ঘ্য হবে 540। আমার দেখো এই চার্টে আমার 540 আছে, এখানে আমি ধরে নিলাম, সেজন্য আমি এই পর্যন্তই কিন্তু বারটাকে অঙ্কন করেছি। পরে 98, 99 সালে দেখো লেখা হয়েছে 520, টোটাল আছে আমার 520 ক্রোর। তাহলে আমি পরেরটাকে কি নিব, আমার বারটাকে প্রস্তুত করব 520 পর্যন্ত, আমি ধরে নিলাম এখানে আছে আমার 520, আমি কিন্তু ওই বরাবর অর্থাৎ ওই লেন্থে বারটাকে প্রস্তুত করেছি। আবার 99, 2000 সালে দেখো লেখা আছে 539, মানে টোটাল এক্সপোর্ট ইম্পোর্টের পরিমাণ। তাহলে 539 কোথায় আছে, আমি সেইখানে গিয়ে করব। দেখো আমি ধরে নিলাম এখানে 539 আছে, আমি ওই বরাবর বারের লেন্থ নিলাম। এখানে অবশ্য একটা জিনিস, এটা একটু উঁচু হবে। এরপরে দেখো 2000, 2001 সেখানে আমার সর্বোচ্চ আছে 444, আমি 444 পর্যন্ত লেন্থ নিলাম, ধরে নিলাম যে আমার 444 আছে এই পর্যন্তই আমি কিন্তু আমার বারটার লেন্থ নিয়ে বারটাকে প্রস্তুত করলাম। এরপরে হচ্ছে 2001-2 সেখানে আমার লেন্থ 564, অর্থাৎ টোটাল এক্সপোর্ট ইম্পোর্টের পরিমাণ 564, তাহলে আমি লেন্থ নিব 564 পর্যন্ত, আমি ধরে নিলাম এই পর্যন্ত 564 এবং এই পর্যন্ত লেন্থ নিয়ে আমি কিন্তু কাজটাকে কমপ্লিট করলাম, অর্থাৎ আমার বারটাকে আমি প্রস্তুত করলাম। এবং লাস্টে হচ্ছে 2002-3 সালে আমার টোটাল হয়েছে 560 ক্রোর। সেই 560 কোথায় আছে ধরে নিয়ে আমি কিন্তু আরেকটা বার প্রস্তুত করলাম। অর্থাৎ তোমরা দেখছোই যে আমি প্রত্যেকটা বার ইয়ার অনুযায়ী এবং এই টোটাল অনুযায়ী, আমার যে টোটাল এক্সপোর্ট ইম্পোর্টের পরিমাণ রয়েছে সে অনুযায়ী কিন্তু আমি প্রস্তুত করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের প্রস্তুতকৃত বার রয়েছে সেখানে আমি কিভাবে আমার এক্সপোর্ট এবং ইম্পোর্টকে বসাবো। তো আমরা এখানে দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে আমরা এক্সপোর্টকে আগে বসাতে পারি অথবা ইম্পোর্টকে আগে বসাতে পারি। তো আমি প্রথমে যেটা করেছি, আমি ইম্পোর্টটাকে, দেখো একটু তাকিয়ে, ইম্পোর্টটাকে কিন্তু আমি একটা মানে বক্ররেখার মাধ্যমে প্রকাশ করেছি, আর এক্সপোর্টটাকে কিন্তু আমি শূন্য অবস্থায় প্রকাশ করেছি। অর্থাৎ যেখানে আমার বারের খালি অংশ সেটা হচ্ছে আমার এক্সপোর্ট, আর যেখানে আমার বারের বক্ররেখা রয়েছে সেটা হচ্ছে আমার ইম্পোর্ট। তাহলে প্রথমে যেটি হচ্ছে যে এক্সপোর্টের পরিমাণ কত আছে 300, আমি এটা ধরে কাজ করব, আমি এক্সপোর্টকে ধরে আমার বার ডায়াগ্রামটাকে কমপ্লিট করব। এক্সপোর্টের পরিমাণ আছে 300 ক্রোর। এখন আমি দেখব আমার 300 কোথায় আছে, এই 300, তার মানে এই 300 পর্যন্ত সীমারেখা হচ্ছে কি আমার এক্সপোর্ট। তাহলে এই বারটার লেন্থ ছিল আমার 540 পর্যন্ত, যার মধ্যে 300 পর্যন্ত হচ্ছে এক্সপোর্ট, তাহলে বাকিটা হচ্ছে ইম্পোর্ট। এটা হচ্ছে এক্সপোর্ট আর এটা হচ্ছে ইম্পোর্ট। এর পরের অংশে যাই, 98, 99 সালে দেখো আমার এক্সপোর্টের পরিমাণ ছিল 295, আমি 295 পর্যন্ত
আমার এক্সপোর্টের সীমারেখাটা টেনে নিলাম এবং বাকিটা আমি কি করলাম, যেহেতু আমার লেন্থ আছে 520 পর্যন্ত, তার মানে এই 295 থেকে 520 পর্যন্ত হচ্ছে কি আমার ইম্পোর্টের সীমা। তো সেটাকেও আমি কিন্তু একটা বক্ররেখা দ্বারা নির্দিষ্ট করে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এরপরে আসি 99-2000 সালেও দেখো সেম করেছি আমি। 539 ছিল আমার ফুল লেন্থ, তার মধ্যে 309 হচ্ছে আমার এক্সপোর্ট। আমি 309 পর্যন্ত এক্সপোর্ট নিয়ে এই 539 থেকে 309 এর যে বাকি অংশটা রয়েছে সেটাকে বক্ররেখা দিয়ে অঙ্কন করেছি এবং এখানে এই বক্ররেখার মাধ্যমে দেখাচ্ছে যে ইম্পোর্টের পরিমাণ, আর খালি অংশ শূন্য অংশে দেখাচ্ছে আমার এক্সপোর্টের পরিমাণ। এরপরে দেখো 2000-2001, সেখানে আমার টোটাল লেন্থ ছিল কত 444, তার মধ্যে আমার এক্সপোর্টের পরিমাণ হচ্ছে 260। আমি সেটাকে সেই পর্যন্ত কিন্তু রেখা টেনে দিয়েছি এবং 444 থেকে এই 260 পর্যন্ত যে বাকি অংশটি রয়েছে সেখানে আমি বক্ররেখার মাধ্যমে ইম্পোর্টকে প্রকাশ করেছি। বাকি দুটোর ক্ষেত্রেও কিন্তু সেম। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটা সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম আমরা প্রস্তুত করব। সেখানে আমরা টোটালটাকে নিয়ে আমাদের যে কোনো ধরনের তথ্যই দেওয়া হোক না, যে ধরনের ভেরিয়েবল দেওয়াই হোক না কেন, আমরা চেষ্টা করব সেই টোটালটাকে নিয়ে লেন্থ হিসেবে ধরে নিয়ে আমরা বারটাকে প্রস্তুত করব। এরপরে আমরা আমাদের যে ভেরিয়েবল যে কোনো একটাকে বেস ধরে আমরা বাকিগুলোকে আসলে কি করব, সেখানে পুট ইন করব। অর্থাৎ আমি যেভাবে প্রথমে এক্সপোর্টকে ধরে তারপর বাকি অংশটাকে কিন্তু ইম্পোর্ট হিসেবে দেখিয়েছি। তো এখানে আমার ভেরিয়েবল ছিল দুটো, কিন্তু এই ভেরিয়েবল দুটোর বদলে তিনটাও হতে পারে। তো তখন তোমাদেরকে অবশ্যই যে কোনো একটা ভেরিয়েবলকে ধরে তোমাদের কাজটাকে স্টার্ট করতে হবে। যখন একটা কাজ শেষ হবে পরবর্তীতে আবার আরেকটাকে ভেরিয়েবল ধরে তোমরা বাকি কাজটা কমপ্লিট আরেকটা ভেরিয়েবলকে নিয়ে তারপরে কাজটা করবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পড়বো পার্সেন্টেজ বার ডায়াগ্রাম। পার্সেন্টেজ বার ডায়াগ্রাম হচ্ছে এমন এক ধরনের ডায়াগ্রাম যে ডায়াগ্রামে প্রত্যেকটা বারের লেন্থ ইকুয়াল থাকে, কিন্তু যে সেগমেন্টগুলো থাকে সেগুলো ফ্রিকোয়েন্সি অনুসারে সাজানো হয়। অর্থাৎ আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করব সেই ভেরিয়েবলগুলোর যে ফ্রিকোয়েন্সিগুলো পাওয়া যাবে সেই ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজগুলোকে আমরা মূলত এই বারগুলোতে শো করব। তো এই পার্সেন্টেজ বার ডায়াগ্রামকে সহজভাবে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল রেডি করেছি। একটু বোর্ডের দিকে তাকাও, যে দেখো আমি লিখে রেখেছি যে প্রোডাকশন অফ পেডি অ্যান্ড হুইট অফ এ ভিলেজ। তো এই যে আমার একটা ভিলেজের পেডি এবং হুইটের সম্পর্কে যে প্রোডাকশনের তথ্য সেটাকে টেবিল আকারে দেওয়া হয়েছে এবং সেটা ভাগ করা হয়েছে ইয়ার, পেডি পার মেট্রিক, পেডির উৎপাদন প্রত্যেক ইয়ারে কত, হুইটের উৎপাদন প্রত্যেক ইয়ারে কত, এবং পার্সেন্টেজ অফ পেডি, পার্সেন্টেজ অফ হুইট। তো 2000 সালের দিকে আমার যে তথ্য দেওয়া হয়েছে সেটা দেখছি আমি যে 2000 সালে আমার পেডি উৎপাদিত হয়েছে 60 মেট্রিক টন, হুইট উৎপাদিত হয়েছে 20 মেট্রিক টন। আর 2001 সালে পেডি উৎপাদিত হয়েছে 64 মেট্রিক টন, হুইট উৎপাদিত হয়েছে 22 মেট্রিক টন। 2002 সালে পেডি উৎপাদিত হয়েছে 45 মেট্রিক টন আর হুইট উৎপাদিত হয়েছে 4 মেট্রিক টন। এখন আমার যে ভেরিয়েবল দেওয়া রয়েছে সেই ভেরিয়েবলগুলোর মধ্যে আমি পার্সেন্টেজ তৈরি করব, যেহেতু এটা আমার পার্সেন্টেজ বার ডায়াগ্রাম। তো পার্সেন্টেজ তৈরি করতে গেলে আমাকে কিছু কাজ করতে হবে। সেই কাজটা কি, যে আমার যে উৎপাদিত পণ্য রয়েছে সেইগুলোর শতকরা হিসাব বের করব। সেই শতকরা হিসাব বের করার জন্য আমাকে কি করতে হবে, যে প্রত্যেকটা প্রোডাকশনকে আমার অবশ্যই 100%-এর মধ্যে কনভার্ট করতে হবে। সেটা বের করার জন্য দেখো আমি কিভাবে কনভার্ট করব। এখানে আমার পেডি উৎপাদিত হয়েছে 60 মেট্রিক টন এবং হুইট উৎপাদিত হয়েছে 20 মেট্রিক টন। তাহলে এই দুইটা ভেরিয়েবলকে আমি যোগ করব। যোগ করলে আমি কি পাচ্ছি, দেখো আমার 60 আর 20 যোগ করলে হচ্ছে 80। তার মানে এই 80 মধ্যে আমার 60 ভাগ হচ্ছে পেডি, 20 ভাগ হচ্ছে হুইট। তাহলে এটা আমি এখন পার্সেন্টেজে কিভাবে প্রকাশ করব, তোমরা একটু তাকাও যে আমি কিভাবে পার্সেন্টেজে প্রকাশ করছি। আমার যেহেতু এই পেডি আর হুইটের যোগফল হচ্ছে 80, আমি 80টাকে দিলাম নিচে। আমার পেডি উৎপাদিত হয়েছে 60, আমি 60কে দিলাম উপরে এবং এটাকে আমি এখন 100%-এ কনভার্ট করলাম। ফলাফল দেখা গেল যে এখানে আমার অ্যান্সার আসবে 75%। এটা গেল আমার পেডি। এবার আসি আমি হুইট। হুইট আমার কত আছে, হুইট হচ্ছে আমার 20 মেট্রিক টন আর টোটাল হচ্ছে আমার কত 80 মেট্রিক টন। এটাকে আমি 100%-এ কনভার্ট করব, তাহলে আমার আসলো 25%। দেখো পেডি তাহলে আমি কত পেয়েছি 75% আর হুইট পেয়েছি আমি 25%। ঠিক একইভাবে যদি আমি 2001 সালের পেডি এবং হুইটকে 100-এ কনভার্ট করতে যাই আমাকে কি করতে হবে,
আমাকে সেম কাজটাই করতে হবে আরেকবার, যে এই 64 এবং 22কে আমি যোগ করব। যোগ করলে আমি কি পাচ্ছি, 64 আর 22 86, নিচে 86, উপরে আমি দিলাম 64, এটা ইনটু 100, ফলাফল আসবে আমার 74.40%। সেম টাইম আবার আমি যদি হুইটকে 100% কনভার্ট করতে যাই, 22/86 ইনটু 100, তাহলে আমার রেজাল্ট আসতেছে 25.60%। একইভাবে কিন্তু আমরা এই 2002 সালেরটাও বের করতে পারি। অর্থাৎ আমরা যদি তাকাই যে আমাদের পার্সেন্টেজগুলো যদি দেওয়া না থাকে টেবিলে, আমরা কিন্তু বের করে নিতে পারবো। কিভাবে বের করব, আমাদের যে ভেরিয়েবলগুলো দেওয়া আছে সেটা টোটালটা যোগ করে, সেই টোটালটার প্রথম যে ভেরিয়েবলটা থাকবে সেটাকে উপরে দিয়ে, টোটালটাকে নিচে দিয়ে, অর্থাৎ প্রথম ভেরিয়েবলকে উপরে দিয়ে, আর মানে এটাই হবে ডিভাইডেড বাই আমার টোটাল। আমি আবার বলছি, আমার যখন 2টা বা 3টা ভেরিয়েবল দেওয়া থাকবে, আমি খেয়াল করে দেখব যে আমার ভেরিয়েবলগুলো কি কি দেওয়া আছে, সেগুলোকে আমি টোটালে যোগ করে প্রত্যেকটা টোটালকে ভাগ করব। কিভাবে ভাগ করব, যে টোটালটা থাকবে নিচে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবল থাকবে উপরে, যেটা আমি সেকেন্ডটা থেকে দেখিয়েছি। দেখো যে আমার 64 এবং 22 যোগ করার ফলে আমার হয়েছে 86, আমি 86কে দিয়েছি নিচে আর উপরে দিয়েছি আমি 64কে, অর্থাৎ 64 ভাগ 86, তাকে আমি 100 দিয়ে গুণ করার ফলে কিন্তু আমার শতকরা প্রকাশটা আমি করতে পারলাম। অর্থাৎ আমার কি পরিমাণ পার্সেন্টেজ উৎপাদিত হয়েছে সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এভাবে তোমরা করতে পারবে। আমার ভেরিয়েবল সংখ্যা যদি 3, 4, 5ও হয় তাহলেও সমস্যা হবে না, তোমরা এই পদ্ধতিতে তোমাদের পার্সেন্টেজটা বের করে নিতে পারবে। আর যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে এই কাজটা তোমাদের করতে হবে না। এবার আসি আমরা আমাদের প্রদত্ত যে তথ্য আছে সেই অনুযায়ী একটি পার্সেন্টেজ বার ডায়াগ্রাম তৈরি করব। একটু খেয়াল করে দেখো, আমি এখানে একটা চিত্র অলরেডি এঁকে রেখেছি। সেখানে এক্স অক্ষে দেওয়া হচ্ছে ইয়ার, আর ওয়াই অক্ষে দেওয়া আছে প্রোডাকশন। এখন আমার এই পার্সেন্টেজ বার ডায়াগ্রামের সংজ্ঞায় আমি কি বলেছি, যে প্রত্যেকটা বারের লেন্থ হবে ইকুয়াল, অর্থাৎ 100%। তো যেহেতু আমাকে 100% নিতে হবে, 100 পর্যন্ত আমার রেঞ্জের সীমা শেষ হবে, মানে এখানে আমার প্রত্যেকটা ঘরের রেঞ্জ যাই হোক না কেন আমার সর্বোচ্চ সীমা হচ্ছে 100। তাহলে এই 100 পর্যন্ত বের করতে গেলে আমি এখানে 10কে প্রত্যেক ঘরের সীমা হিসেবে নিব। এর কারণ হচ্ছে তাহলে মাত্র 10টা ঘর আমার ব্যবহৃত হবে, কিন্তু এখানে যদি আমি 5 নিতাম তাহলে আমাকে 20টা ঘর নিতে হতো। অর্থাৎ ক্লাস ইন্টারভালের যে পার্থক্য, যে সীমা, সেটা আমি অবশ্যই এখানে 10 করে নিব। তাহলে আমার প্রত্যেকটা ঘরের দূরত্ব হবে 10। এভাবে আমার সর্বোচ্চ সীমা 100-এ আমি পৌঁছাতে পারবো। এবং আরেকটা কথা যেটা আমি বলেছিলাম, যে পার্সেন্টেজ বার ডায়াগ্রামে আমার যেহেতু প্রত্যেকটা ঘরের লেন্থ ইকুয়াল হবে, সেহেতু প্রত্যেকটা ঘরের লেন্থ কিন্তু আমার এই 100-এর সমান হবে। দেখো আমি লিখে রেখেছি 2000, 2001, 2002, প্রত্যেকটা 3টা বারে কিন্তু এই 100-এর ইকুয়াল। এবার আসি আমি আমাদের ওয়াইড কেমন হবে। প্রত্যেকটা বারের ওয়াইডও সেম হবে। এখানে ডিফারেন্স অন্যান্য বারের সাথে, যে এখানে পার্সেন্টেজটাকে শো করা হবে। পার্সেন্টেজটা কিভাবে শো করা হবে, দেখো আমি অবশ্যই আমার যে পার্সেন্টেজগুলো আমি ভেরিয়েবলের বের করেছি সেই ভেরিয়েবল অনুযায়ী আমি বারটাকে আলাদা আলাদা করে দেখাবো। অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্ট কিভাবে সাজানো হবে, অ্যাকর্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সি। আমার ফ্রিকোয়েন্সিতে কি পরিমাণ পার্সেন্টেজ দেওয়া হচ্ছে সেই পার্সেন্টেজগুলো কিন্তু আমি এখানে মানে দেখাবো, শো করবো। দেখো প্রথমে যেটা আছে 2000 সালে আমার পার্সেন্টেজ অফ পেডি মানে প্রোডাকশন, পার্সেন্টেজ অফ পেডি প্রোডাকশন আছে আমার 75%। তাহলে আমি নিচের থেকে শুরু করে কোথায় আমার 75 আছে সেই পর্যন্ত কিন্তু আমি এটাকে নিব। অর্থাৎ আমি আমার সেগমেন্টটাকে ভাগ করব কিভাবে, এখানে যে 75% দেওয়া হয়েছে সেই 75%টা আমার কোথায় আছে, আমি ধরে নিলাম আমার 75% আছে এখানে। দেখো এই পর্যন্তই কিন্তু আমি এই পেডি প্রোডাকশনের সীমা নিয়েছি। এর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার হুইট প্রোডাকশন। তোমরা একটু এই সাইডে খেয়াল করো, দেখো লেখা আছে এই যে বক্ররেখা দ্বারা যে আমি ঘরটা অঙ্কন করেছি সেটাকে আমি হুইট ধরেছি, আর যেটা আমার শূন্য ঘর রয়েছে সেটা হচ্ছে পেডি। অর্থাৎ আমি আর পেডি যে 75% আমি ধরলাম, সেই 75%কে আমি আমার বারে কিভাবে উপস্থাপন করলাম, আমি দেখে নিলাম যে আমার
সীমা কত আছে, অর্থাৎ আমার যে প্রত্যেকটা ঘরের সীমা নেওয়া হয়েছে সেই সীমার মধ্যে কোথায় 75 আছে। আমি দেখলাম যে আমার 75 আছে এইখানে, দেখো 70 আর 80 অর্ধেক 75, এই বরাবর কিন্তু আমি আমার এই পেডি প্রোডাকশনের পার্সেন্টেজটাকে শো করলাম। আর বাকি যে 100% পর্যন্ত 25, এই যে দেখো 25%, এটা হচ্ছে আমার হুইট। ঠিক একইভাবে আমি আবার 2001 সালে আমার যে পার্সেন্টেজগুলো দেওয়া হয়েছে বা ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে সেগুলোকে কিন্তু আমি প্রকাশ করব। কিভাবে, দেখো আমি নিচ থেকে আমার মানে বারটাকে আঁকা শুরু করব, লেন্থটাকে নেওয়া শুরু করব। তো এই পর্যন্ত 74.40 আমি দেখো এখানে দেওয়া আছে আমার 2001 সালের যে পার্সেন্টেজ অফ পেডি 74.40, সেটাকে আমি কিন্তু শো করেছি। কিভাবে শো করেছি, 74.40 আমার কিভাবে হবে, অবশ্যই আমার এই 70 থেকে 80-র মধ্যে। আমি কিন্তু এখানেও সেম কাজটা করেছি, অর্থাৎ আমি এই 74.40 পর্যন্ত পেডির প্রোডাকশনটাকে পার্সেন্টেজ আকারে উপস্থাপন করেছি, এবং বাকি যে 25.60 সেই 60টা হচ্ছে বক্ররেখার মাধ্যমে আমি প্রকাশ করেছি। অর্থাৎ হুইটের পরিমাণ হচ্ছে আমার 25.60% আর 74.40% হচ্ছে পেডি প্রোডাকশন। ঠিক একইভাবে কিন্তু আমি আমার 2002 সালে চিত্রটিকেও অঙ্কন করেছি। আমি আশা করছি তোমরা সহজেই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা একটা পার্সেন্টেজ বার ডায়াগ্রাম প্রস্তুত করব। এখন আমরা করব ব্রোকেন বার ডায়াগ্রাম। তো এই ধরনের ডায়াগ্রামের মূলত যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যে এখানে যে আমার ভেরিয়েবল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, সেখানে যে ফ্রিকোয়েন্সির যে ভ্যালু দেওয়া থাকে সেই ভ্যালুর মধ্যে বা সেই মানের মধ্যে বিশাল পার্থক্য থাকে। অর্থাৎ তাদের যে ভ্যালুর যে ওয়ার্ডসটা রয়েছে তার মধ্যে যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনটা অনেক বেশি লার্জ থাকে। কিভাবে, আমরা একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন যখন আমাদের ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া থাকে, সেই ফ্রিকোয়েন্সির মধ্যে কোনোটা যদি হয় 10 পয়সাতে, তাহলে কোনোটা হয় 10,000 টাকা। তো 10 পয়সার সাথে তুমি যদি 10,000 টাকার তুলনা করো, তাহলে দেখবে এটা চার্টে সাজাতে গেলে আসলে এটা অনেক সমস্যার সৃষ্টি করে। তো এই সমস্যার সমাধানের জন্যই মূলত আমাদের এই ব্রোকেন বার ডায়াগ্রামটা প্রস্তুত করা হয়েছে। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে 5 ইয়ার প্ল্যান দেওয়া হয়েছে। ধরো ঢাকা শহরের জন্য 5 বছরের যে খরচ হবে, সেই খরচের জন্য 5 বছরের একটা প্ল্যান দেওয়া হয়েছে। সেই প্ল্যানটাকে আমাদের চার্টের মাধ্যমে শো করতে হবে বা গ্রাফের মাধ্যমে ডায়াগ্রামের মাধ্যমে শো করতে হবে। তো দেখি আমরা কি কি ইয়ার দেওয়া আছে। দেখো 8, 9, 10, 11 এবং 12 প্ল্যানের জন্য আমার এক্সপেন্ডিচার কি পরিমাণ দেওয়া আছে। এক্সপেন্ডিচার এখানে ইন ক্রোরে দেওয়া হয়েছে যে 8th ইয়ারের যে প্ল্যান, সেই প্ল্যানের জন্য আমার 4,500 কোটি টাকা খরচ হবে। 9th ইয়ারের প্ল্যানের জন্য আমার 15,541.28 কোটি টাকা খরচ হবে। 10th ইয়ারের প্ল্যানের জন্য আমার 23,000 কোটি টাকা খরচ হবে। 11th ইয়ারের প্ল্যানের জন্য 54,799 কোটি খরচ হবে, 799 কোটি টাকা খরচ হবে। আর 12th ইয়ারের জন্য আমার 1,90,000 কোটি টাকা খরচ হবে। এখন তোমরা যদি এই ফ্রিকোয়েন্সি বা এই তথ্যের দিকে তাকাও, তাহলে একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 4,500 ক্রোড়ের সাথে 1,90,000 ক্রোড়ের কিন্তু ব্যাপক ডিফারেন্স রয়েছে, তাই না? আমার সর্বোচ্চ যে মান রয়েছে এবং সর্বনিম্ন যে মান রয়েছে, এই দুয়ের পার্থক্য কিন্তু ব্যাপক। এখন এই ব্যাপক মানটাকে তো আমি যদি সাজাতে যাই, তাহলে সেটা যদি আমি আমার রেঞ্জ বা সীমা আমি অনেক কম নেই, তাহলে কিন্তু আমি আমার চার্টে বা গ্রাফে বা আমার ডায়াগ্রামে কিন্তু আমি এই তথ্যগুলোকে ইজিলি শো করতে পারবো না। সেজন্য আমাকে ব্রোকেন বার ডায়াগ্রামকে প্রস্তুত করতে হবে। দেখো এই যে তথ্যগুলো, সেখানে সর্বনিম্ন আমার সীমা হচ্ছে 4,500 আর সর্বোচ্চ 1,90,000। তো এইভাবে আমাকে কিন্তু আমার ডায়াগ্রামটা প্রস্তুতের জন্য আমার যে প্রত্যেকটা ঘরের যে সীমা মানে পার্থক্য, শূন্য থেকে পরবর্তী ঘরের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ যে সীমাটা আমি ইউজ করব, সেই সীমাটার পরিমাণ এমন হতে হবে যাতে আমি এই টোটাল তথ্যটাকে উপস্থাপন করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব বড় পার্থক্যের কারণে কিন্তু এই মানে এই জাতীয় তথ্যগুলোকে উপস্থাপন করা যায় না। তারপরেও আমরা চেষ্টা করছি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কেন বা কিভাবে আমরা ব্রোকেন ডায়াগ্রাম প্রস্তুত করব। দেখো এখানে আমি আমার এক্স অক্ষে আমার
9th ইয়ার মানে ইয়ার অনুযায়ী যে প্ল্যানগুলো আছে সেটাকে আমি সাজিয়েছি। আমার 8 ইয়ার প্ল্যান, 9th ইয়ার প্ল্যান, 10th ইয়ার প্ল্যান, 11th ইয়ার প্ল্যান, 12th ইয়ার প্ল্যান। আর ওয়াই অক্ষে আমি দিয়েছি আমার এক্সপেন্ডিচার ইন ক্রোর। ঠিক আছে, তো এক্সপেন্ডিচারের পরিমাণটাই কিন্তু আমার এখানে এমনভাবে শো করতে হবে যাতে আমার এই যে প্ল্যান আউটলেটা সেটা যাতে আমি ব্রোকেন ডায়াগ্রামে সহজভাবে দেখাতে পারি। তো এখানে যেহেতু আমার 4500 সর্বনিম্ন সীমা, সেহেতু আমি এমন একটা রেঞ্জ ধরে আমার অঙ্কটাকে স্টার্ট করব যাতে আমার অঙ্কটা আমি একদম সর্বোচ্চ সীমা নিয়ে শেষ করতে পারি। তো আমি এখানে আমার ঘরের সীমা নিলাম হচ্ছে 10,000, অর্থাৎ দুটো ঘরের পার্থক্য হবে 10,000। তাহলে এটা খুব সহজেই আমরা 10 দিয়ে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ, 8 গুণ, 9 গুণ পর্যন্ত করলাম। 90,000 পর্যন্ত আসছে। পরবর্তীতে আসছে কত? 1 লাখ। এখন এই 1 লাখ পর্যন্ত আসতেই কিন্তু আমার অলরেডি 10 ঘর ব্যবহার করা হয়ে গেছে। এই 1,90,000 পর্যন্ত যেতে আমাকে আরো 9 ঘর ব্যবহার করতে হবে। তার মানে 19টা ঘর শুধু আমার নিতে হবে যাতে আমি আমার এই বারটাকে প্রস্তুত করতে পারি, অর্থাৎ আমার লেন্থটাকে ওই পর্যন্ত টানতে পারি। তো এটা যদি আমি করতে যাই তাহলে অবস্থা এমন হবে যে আমার পুরো পরীক্ষার হলে যদি আমি যে খাতাটা আনসার স্ক্রিপ্টটা আমি ব্যবহার করব, সেখানে হয়তো আমি এই ডায়াগ্রামটা প্রস্তুতি করতে পারলাম না। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে এমন, যেমন আমি এখানে 90,000 পর্যন্ত নেওয়ার পরে পরবর্তীতে গিয়ে কিন্তু আমি 1,90,000 অর্থাৎ আমার সর্বোচ্চ সীমাটাকে লিখেছি। এর ফলে কি হয়েছে? আমার 10 ঘরের মধ্যেই কিন্তু আমি আমার কাজটাকে কমপ্লিট করতে পারছি, তো আমার বারটাকে আমি প্রস্তুত করতে পারছি। খেয়াল করে দেখো, আমি 8th ইয়ার প্ল্যান ছিল আমার 4,500 ক্রোড়। আমি কিন্তু ধরে নিলাম যে এখানে আমার আছে 4,500 ক্রোড়। সেই অনুযায়ী কিন্তু আমি আমার বারের লেন্থটাকে তুলে নিলাম। আর প্রত্যেকটা বার ডায়াগ্রামের ওয়ার্ডস কিন্তু সেম থাকবে, শুধু লেন্থের পরিবর্তন হবে। তো আমার যেহেতু ফার্স্টে অর্থাৎ 8th ইয়ারে ছিল 4,500 ক্রোড়, আমি সেভাবেই কিন্তু 4,500 ক্রোড়কে উপস্থাপন করলাম বারের মাধ্যমে। এরপরে আসি 9th ইয়ার প্ল্যানে কি দেওয়া আছে। 9th ইয়ার প্ল্যানে দেওয়া আছে 15,541.28 ক্রোড়। তাহলে সেটাকে দেখতে হবে আমার কত? এই যে দেখো 10,000-এর উপরে অবশ্যই 15,000 এবং 20,000-এর নিচে আমি ধরে নিলাম যেটা মাঝামাঝি অবস্থানে আছে, এবং সেই পর্যন্ত লেন্থ নিয়ে কিন্তু আমি 9th ইয়ার প্ল্যানটাকে উপস্থাপন করলাম। অর্থাৎ যে বারটা আমি প্রস্তুত করলাম সেই বারের দৈর্ঘ্য বা লেন্থ হলো আমার এই 15,541 পর্যন্ত। এরপরে আসি আমি 10th ইয়ার প্ল্যান। 10th ইয়ার প্ল্যানও কিন্তু সেম। এখানে কি বলা হয়েছে? 23,000। তো 23,000 কোথায় আছে? 20,000 এবং 30,000-এর মধ্যবর্তী ঘরে আছে। সেই অনুযায়ী কিন্তু আমি আমার বারটাকে প্রস্তুত করলাম। তো 11th ইয়ারও আমি সেম একইভাবে যে পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হয়েছে সেই অ্যামাউন্টের অনুযায়ী লেন্থকে ধরে আমি কিন্তু আমার বারকে প্রস্তুত করলাম। দেখো ঘটনা হচ্ছে, যখন আমি 12th ইয়ারে গেলাম তখন কিন্তু আমার সেখানে আছে 1,90,000, যেটা আমার এই 90,000 পর্যন্ত সীমার মধ্যে নেই। এরপরে 90,000 পরে আসবে 1 লাখ, 1,10,000, 1,20,000, 1,30,000, এভাবে গিয়ে কিন্তু যখন আমি এটাকে ঊর্ধ্বমুখী করব সেখানে গিয়ে 1,90,000 হবে। তো সেটা আমি না করে এই 90,000-এর পরবর্তীতে আমি একটু ফাঁকা জায়গা, দেখো এখানে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা রেখে আমি পরবর্তীতে আবার 1,90,000 দিয়ে এই রোটাকে শেষ করলাম। অর্থাৎ আমার ওয়াই অক্ষে আমি সর্বোচ্চ সীমা 1,90,000-কে উপস্থাপন করলাম। মাঝখানে কিন্তু আমার এখানে পুরোটাই ফাঁকা। খেয়াল করে দেখো, পুরোটাই ফাঁকা। যখন আমি 12 ইয়ারের ডাটাটাকে উপস্থাপন করব অর্থাৎ 1,90,000-কে, তখন আমি এই 1,90,000 পর্যন্ত যেতে আমাকে করতে হবে, এই যে এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গাটাকে মেনটেন করতে হবে। অর্থাৎ এই ফাঁকা জায়গার মধ্যেই কিন্তু আমার সেই 1 লাখ থেকে 1,80,000 পর্যন্ত যে ঘরগুলো, সেই ঘরগুলো এখানে হিডেন অবস্থায় আছে। আর প্রকাশমান হয়েছে কিন্তু 1,90,000, যেটা আমার সর্বোচ্চ সীমা। তার মানে যখন আমি আমার ব্রোকেন বার ডায়াগ্রাম প্রস্তুত করব এবং লার্জ সীমার জন্য প্রস্তুত করব, তখন এখানে নির্দিষ্ট একটা জায়গা ফাঁকা রাখতে হবে যেখানে আমার বাকি ঘরগুলো হিডেন অবস্থায় থাকবে। এই জন্যই মূলত এটাকে ব্রোকেন বার ডায়াগ্রাম বলে। এর কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ সীমাটা উপস্থাপন করাটা আসলে সমস্যা, এবং এই সমস্যার সমাধানের জন্যই এখানে এই ফাঁকা জায়গার মাধ্যমে, এই শূন্যতার মাধ্যমে মানে আমাদের এই যে এত লম্বা লেন্থের যে বারগুলো রয়েছে সেটাকে ছোট করে দেওয়া হয় এবং বোঝানো হয় যে এখানে ফাঁকা রেখে যে এর ভিতরেই বাকি যে ঘরগুলো রয়েছে, অর্থাৎ
আমার যে সীমা রয়েছে সেই সীমার পরবর্তী ঘরগুলো এর মধ্যে লুকায়িত অবস্থায় আছে, এবং যেটা প্রকাশমান হয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ সীমা, যার মাধ্যমে আমি আমার লেন্থটাকে সহজেই উপস্থাপন করতে পারলাম। আমি আশা করছি তোমরা ব্রোকেন বার ডায়াগ্রামটাকে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে ফোন দেবে অথবা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকে আমি এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।